حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله. السلام عليكم ورحمة الله. السلام. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله الحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله الحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. সম্মানিত সবুজ বাংলা টেলিভিশনের ভয়েস অফ ইসলামের সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা যে যেখান থেকে আমাদের আজকের এই অনুষ্ঠানে দেখতে পাচ্ছেন, আপনাদের সকলকে আমি আমার পক্ষ থেকে, সবুজ বাংলা টেলিভিশনের পক্ষ থেকে এবং ভয়েস অফ ইসলামের রোববারের আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। আপনারা যে যেখানে যে অবস্থান থেকে আমাদের অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, অনুগ্রহপূর্বক যদি সবাই শেয়ার করেন এবং সাথে থাকেন, ইনশাল্লাহ আপনি উপকৃত হবেন, অন্য আপনার কাছ থেকে উপকৃত হবে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আমরা একটা ইসলামী অনুষ্ঠান এভাবে একটি টেলিভিশনের মাধ্যমে করতে পারছি। আজকে আমাদের এই অনুষ্ঠানে যিনি আলোচক, আহলে সুন্নাহ মিডিয়ার সম্মানিত মহাপরিচালক এবং ইসলামী আন্দোলনের অন্যতম নেতা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক চিন্তাবিদ হযরত আল্লামা হাফেজ আইনুল হুদা সাহেব, ওনাকে আজকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে উনি যে আমাদের এই অনুষ্ঠানে সময় দিচ্ছেন এবং আজকের যে আলোচ্য বিষয়, যেটা আমরা কন্টিনিউ তৃতীয় পর্ব চালাচ্ছি, সেটা হলো যে আমেরিকায় ইসলামের ইতিহাস ঐতিহ্য। আসলে এটারে আরেকটু চেঞ্জ করে বলা যায় যে মুসলমানদের আমেরিকা আবিষ্কার। কারণ মুসলমানরা আমেরিকার কিভাবে আবিষ্কার, বলা হয়তো কলম্বাস আমেরিকাকে আবিষ্কার করেছিল, কিন্তু ইতিহাস তত্ত্ব অনুযায়ী দেখা যায় মুসলমানরা এর আগে আমেরিকায় এসেছেন। তাহলে বলা যায় যে মুসলমানদের আমেরিকা আবিষ্কার। আমরা এই বিষয়টা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমরা গত 2 পর্ব অনেক গুরুত্ব তথ্য দিয়েছেন আমাদের এই আলোচক সাহেব, এবং যেগুলা একটা ডকুমেন্টারি বলা যায়, রাখা যায় এবং অনেকে সংরক্ষিত করে রাখছেন, সেটাও আমি জেনেছি। তো আমরা এই পর্বগুলো আমরা ধারাবাহিক আরো কয়েকটা করবো। আমরা পুরাটা একটা সংক্ষিপ্ত আকারে আমেরিকায় মুসলমানদের ইতিহাস ঐতিহ্য আনা যায় কিনা আমি মোহতারাম সাহেব আলাপ করেছি এবং উনিও আশা করি আমাদেরকে সময় দেবেন এবং আমরা জানতে পারবো। তাই প্রত্যেক রোববারের অনুষ্ঠানে আপনারা সবাই থাকবেন এই আশা ব্যক্ত করে আমরা এখনই শুরু করতে যাচ্ছি। প্রতিদিনের ভূমিকায় আমি যাব না, শুধু সংক্ষেপে বলবো যে যেহেতু আমাদের আলোচনা কন্টিনিউ চলছে, তো আমি আমার সময় ওইদিকে নষ্ট না করে আমাদের যে আজকের মওজুদ মেহমান, ওনার কাছ থেকে আমরা শুনবো এবং শুনতে চাইবো। তো আমি জাস্ট কথা বলবো যে কলম্বাস যখন আমেরিকায়, তখন তিনি জানা যায় যে কিউবার উত্তর পূর্ব উপকূলের দিকে যখন তার জাহাজ যাচ্ছিল, তখন তিনি তার নিবন্ধনে পাওয়া যায় জাহাজ যাচ্ছিল, তখন তিনি একটি সুন্দর পাহাড়ের চূড়ায় তিনি একটি মসজিদ দেখতে পান। যদিও অনেকেই বলে থাকেন কলম্বাস নাকি উপমা দিয়ে মসজিদের নাম ব্যবহার করেছেন, কিন্তু সেখানে মসজিদই ছিল। এটা খুব স্পষ্টভাবে প্রমাণিত হয় যে কলম্বাসের আমেরিকা আবিষ্কারের থিওরি একটি পুরাতন গল্প বই কিছুই নয়, যা সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। এতে কোনো সন্দেহের অবকাশ নেই যে কলম্বাসের যুগ ছিল পৃথিবীর ইতিহাসের খুবই
গুরুত্বপূর্ণ একটি সময়, যেটি আমেরিকা এবং ইউরোপের মানুষের জীবনযাত্রার ধারণ চিরতরে পাল্টে দিয়েছিল। যাই হোক, তিনি প্রথম ব্যক্তি ছিলেন না যিনি আমেরিকার সন্ধান পেয়েছিলেন। আরব, পশ্চিম আফ্রিকা ও উসমানীয় মুসলিমদের কাছে এ সংক্রান্ত যথেষ্ট তথ্য প্রমাণাদি আছে, যার দ্বারা প্রমাণ হয় যে কলম্বাস ও ইউরোপিয়ানদের বহু আগে তাদের নৌবহর আমেরিকায় পৌঁছেছিল মুসলমানদের। মুসলমান এসেছিলেন। আরো অনেক ইতিহাস আছে এখানে, আমরা অনেক মোটামুটি আমাদের মেহমান উনি ঘাটাঘাটি করেছেন, আমি অনেক কিছু দেখেছি যে অ্যাকচুয়ালি এই আমেরিকায় যারা মালে থেকে অনেক লোকজন যখন আসছিল তারাও ইসলাম প্রচার করেছে। আপনার যারা স্লেভ হিসেবে আসছিল তারাও ইসলাম প্রচার করেছে। বিভিন্ন সময় এখানে ইসলাম প্রচারিত হয়েছে। তথ্যবহুল আলোচনা করবেন আমাদের আজকের এই আলোচক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আহলে সুন্নাহ মিডিয়ার মহাপরিচালক হযরত আল্লামা আইনুল হুদা সাহেব। উনি এখনই আপনাদের সম্মুখে এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করবেন এবং ধারাবাহিকভাবে চলবে ইনশাআল্লাহ। সবাই সাথে থাকুন। মাহতারাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। গত দুই পর্ব আলোচনার পরে আজকের এই তৃতীয় পর্ব হচ্ছে মূলত এক্সক্লুসিভলি শিকলে বাঁধা এক স্বাধীনতার গল্প, আমেরিকায় ইসলামের ইতিহাস ও ঐতিহ্য। তৃতীয় পর্ব, শিকলে বাঁধা এক স্বাধীনতার গল্প। আমি ভূমিকা দিতে চাই না, আমরা প্রথমেই শুরু করি যে পয়েন্টগুলো আজকে আলোচনা হবে। আশা করি আপনাদের ক্লিয়ার হবে আজকের এই আলোচনা কত গুরুত্বপূর্ণ প্রতিটি মুসলমানের জন্য বা প্রতিটি আমেরিকানের জন্য। প্রথম পয়েন্টটা হচ্ছে শিকলে বাঁধা এক স্বাধীনতার গল্প ও বোস্টন ম্যাসাকার 1770। দ্বিতীয় হচ্ছে মুসলিম নাবিক মুস্তাফা, আমেরিকায় 1522 to 1539, দাসত্বের 17 বছর। আইয়ুব সুলাইমান দিয়ালো 1701 to 1773, তার বয়স এটা, এবং তিনি সব থেকে সৌভাগ্যবান স্লেভ ছিলেন যাকে আমেরিকা থেকে ধরে নিয়ে আসা হয়েছিল। তিনি মাত্র 4 বছরে ফিরে গিয়েছিলেন, কিন্তু ইতিমধ্যে তার জিন্দেগির কিয়ামত হয়ে গিয়েছিল তার মূল দেশ সেনেগালে। 4 নম্বর মোহাম্মদ ইয়ারো 1752 থেকে আমেরিকায় দাসত্বের 44 বছর। আমেরিকার স্বাধীনতায় মুক্তিযোদ্ধা পিটার সালেম, আমেরিকার স্বাধীনতায় মুক্তিযোদ্ধা বামপেট মোহাম্মদ ও ইউসুফ বিন আলী। 1777 আমেরিকার বিপদে পাশে মুসলিম মরক্কো। প্রিন্স আব্দুর রহমান 1788 to 1828, আমেরিকায় দাসত্বের 40 বছর, একজন প্রিন্স, বাদশার ছেলে। শেখ ওমর বিন সাঈদ 1807 to 1864, আমেরিকায় দাসত্বের 57 বছর। জন্মসূত্রে একজন স্বাধীন আমেরিকান, দাসত্বের 12 বছর। মুসলিম বান্ধব প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন। আর সর্বশেষ একটা পয়েন্ট আমি আলোচনা করতে চাই অনেকের বিভিন্ন প্রশ্নের কারণে, আমেরিকা দারুল ইসলাম না দারুল হারব। আমরা শুরু করি। প্রথম পয়েন্ট আমাদের হচ্ছে শিকলে বাঁধা এক স্বাধীনতার গল্প। নিশ্চিতভাবেই বলা যায় 1492 সালে 1492 সালে ক্রিস্টোফার কলম্বাসের আমেরিকা অভিযানের আগে আমেরিকায় দাস প্রথার কোনো অস্তিত্ব ছিল না। প্রাপ্ত তথ্য মতে আমেরিকায় দাস বেচা কেনার ব্যবসা যদিও শুরু হয় বলা হচ্ছে প্রথম 1619 সালে, যখন 20 জন আফ্রিকানকে আমেরিকায় নিয়ে এসে বিক্রি করা হয় দাস হিসাবে, কিন্তু এই ব্যবসা আরো কিছু আগে থেকেই শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। 1522 সালে মুস্তাফা নামে একজন মুসলিম নাবিককে মরক্কো থেকে ধরে এনে দাসত্বে বাধ্য করা হয়েছিল, এমন তথ্য আছে। ঠিক কত মিলিয়ন মানুষকে আফ্রিকা থেকে ধরে নিয়ে এসে আমেরিকায় বিক্রি করা হয়েছিল এক্স্যাক্টলি বলা কারো পক্ষেই সম্ভব নয়। প্লাস যেসব স্বাধীন আমেরিকানকে কলে কৌশলে বা বলপূর্বক দাস বানিয়ে বেচাকেনা হয়েছিল তাদের সঠিক ইতিহাস এখনো অজানা। পূর্ণ ইতিহাস জানা আর সম্ভব নয়। প্রাপ্ত তথ্য মতে 1680 থেকে 1700 পর্যন্ত আমেরিকায় ইংরেজরা 1 লাখ মানুষকে মাত্র 20 বছরে, 1680 থেকে 1700 পর্যন্ত আমেরিকায় ইংরেজরা 1 লাখ মানুষকে দাসে পরিণত করেছিল।
ঐতিহাসিকদের ধারণা অষ্টাদশ শতাব্দীতে আফ্রিকা থেকে ধরে নিয়ে এসে বিক্রি করা হয়েছিল অন্তত 7 মিলিয়ন রক্ত মাংসের মানুষকে। কেউ কেউ বলেন 10 থেকে 12 মিলিয়ন, যাদের 30 থেকে 40% ছিল মুসলমান। আমার ধারণা মতে আফ্রিকা থেকে ধরে নিয়ে এসে দাস হিসাবে বিক্রি করে দেয়া মুসলমানদের সংখ্যা আরো অনেক বেশি হবে। 30-40% তারা যারা প্র্যাকটিসিং মুসলিম ছিলেন, অথবা যারা তাদের ধর্ম পরিচয় গোপন করতে রাজি হননি, অথবা যাদেরকে জোর করে ধর্মান্তরিত করা যায়নি। মূলত যারা এই প্র্যাকটিসিং ছিল না, কিংবা যারা পরিস্থিতির শিকার হয়ে ধর্ম পরিচয় গোপন করেছিল, কিংবা বাধ্য হয়ে ধর্মান্তরিত হয়েছিল, তাদেরকে হিসাব করা হয়নি। আফ্রিকার বিভিন্ন অঞ্চল থেকে যাদেরকে ধরে নিয়ে এসে বিক্রি করা হয়েছিল এই আমেরিকায়, তাদের মধ্যে মুসলিম বিজ্ঞ আলিম ওলামা যেমন ছিলেন, তেমন ছিলেন মুসলিম প্রিন্স, আর্মি কমান্ডার ইন চিফ, রয়্যাল ফ্যামিলির মানুষ, যারা তাদের ধর্ম পরিচয় গোপন করেননি। দাসত্বের আঘাতে আঘাতে লাঞ্ছিত হতে হতে এই ধরনের কি পরিমাণ মানুষ স্বাধীন মানুষ হিসাবে দুনিয়ার ভূস্বর্গ স্বপ্নের এই আমেরিকার আলো বাতাস উপভোগ করার আগে কত মিলিয়ন মুসলমান শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন কেউ জানে না। আমেরিকার স্বাধীনতার সূচনা 1770 সালে বোস্টন ম্যাসাকারের মধ্য দিয়ে। সেই গণহত্যায় প্রথম শহীদ একজন দাস, যার নাম ক্রিসপাস অ্যাটাক্স। আমরা দেখব। জানা যাচ্ছে না ধর্ম পরিচয় কি ছিল। নাম বিকৃত করার কালচার আজকাল কারো জানা নয়। 1792 টেম্পল অফ ডেমোক্রেসি, আমাদের গর্বের হোয়াইট হাউস নির্মাণেও অংশ নিয়েছিল দাস পরিচয়ের কাল মানুষেরা। বিনিময়ে তারা কোনো পারিশ্রমিক পায়নি, পারিশ্রমিক পেয়েছে তাদের মালিকেরা। স্বাধীনতা যুদ্ধে মুসলিম অমুসলিম স্লেভদের যদিও অ্যাক্টিভ পার্টিসিপেশন ছিল, তথাপি আমেরিকা স্বাধীন হলেও স্লেভরা স্বাধীন হতে পারেনি। স্বাধীনতার পর রচিত সংবিধানে বরং দাসপ্রথাকে লিগ্যালাইজ করা হয়েছিল। 1776 সালে আমেরিকা স্বাধীন হলেও স্লেভদের স্বাধীন হতে সময় লাগে আরো 76 বছর। পূর্ণ স্বাধীন হতে সময় লাগে আরো কয়েক বছর। 1777 সালে আমেরিকার বিপদে জর্জ ওয়াশিংটন যখন বারবার পরাজিত হয়ে যাচ্ছিলেন ব্রিটিশদের মোকাবেলায়, তখন স্বীকৃতি দিয়ে সর্বপ্রথম পাশে দাঁড়ায় মুসলিম মরক্কো। যদিও প্রেসিডেন্ট ওয়াশিংটন মুসলিম বান্ধব ছিলেন, তদুপরি প্রকৃত ইতিহাস রচিত হয় অন্যভাবে, যে ইতিহাস গাড়তে গিয়ে বারবার চোখ ভিজে। আমরা আমাদেরকে রক্ষা করতে পারিনি। আমরা তো সেই জাতি, একজন মায়ের সম্মানের জন্য যুদ্ধ ঘোষণা করি। ফোরাত নদীর তীরে একটি উট খাবার পাবে না। মদিনায় খলিফাতুল মুসলিমিনের আশঙ্কা হয় আল্লাহর দরবারে জবাব দিতে হবে। বারাক ওবামা প্রেসিডেন্ট হলে আমেরিকান ব্ল্যাক লিডারদের চোখ ভেজে। কিন্তু কেন? তাদের এই ভেজা চোখ কি আমেরিকায় একটি কারবালার কথা স্মরণ করিয়ে দেয় না? ইউরোপীয়রা তাদের দালালদের মাধ্যমে আফ্রিকার বিভিন্ন অঞ্চল থেকে কৃষ্ণাঙ্গদের কলে কৌশলে বন্দী করত। কোনো কোনো সময় গ্রামে গ্রামে অতর্কিত হামলা করে, ঘরবাড়ি জ্বালিয়ে দিয়ে, এলাকা দখল করে তাদের পছন্দ মতো কৃষ্ণাঙ্গদের ধরে নিয়ে যেত। বন্দীদের গলায় রশি বেঁধে গরুর পালের মতো পিছন থেকে মারতে মারতে গাম্বিয়া নদীর তীরে অপেক্ষমান দাস ডিলারদের কাছে নিয়ে যাওয়া হতো। বন্দীদের রাখা হতো বাঁশের খাঁচায়, কঠিন পাহারায়। বাজারে তুলে বিক্রি করার আগে তাদের চুল কামানো হতো, বিশেষ ধরনের তেল মাখানো হতো তাদের গায়ে। বন্দীদের নিজ নাম ভুলে যেতে হতো, দেয়া হতো নতুন নতুন নাম। ডিলারগণ তাদের পছন্দ মতো দাস কেনার পর দাসদের পিঠে গরম লোহার শিক দিয়ে তাদের স্ব স্ব কোম্পানির চিহ্ন এঁকে দিত। দাসদের তোলা হতো বিশেষভাবে প্রস্তুত জাহাজে। গাদাগাদি করে কোন রকম বসে থাকতে হতো ছোট্ট ছোট্ট রুমে। যাত্রাপথে অনেকেই মারা যেত, লাশ তখন ফেলে দেয়া হতো সাগরে। মাস 1.5 মাসের দীর্ঘ যাত্রাপথ পাড়ি দিয়ে যারা বেঁচে থাকতো, তাদেরকে চড়া মূল্যে বিক্রি করা হতো আমেরিকার বাজারে। দাসদের ছিল না কোনো অধিকার। আত্মরক্ষার জন্য শ্বেতাঙ্গকে আঘাত করাও ছিল অপরাধ। শ্বেতাঙ্গদের বিরুদ্ধে আদালতে কৃষ্ণাঙ্গদের সাক্ষী দেওয়ার অধিকারটাও খর্ব করা হয়েছিল। নির্যাতনে দাস মারা গেলে মালিকদের কোনো বিচার হতো না। নিষিদ্ধ ছিল দাসদের লেখাপড়া করাও। চার্চ ছাড়া আর কোথাও সমবেত হওয়ার অধিকার ছিল না। জীবন যুদ্ধে হেরে যাওয়া ভাগ্য হতো ওই দাসদের।
আমরা শুরু করব। আজকে আমরা প্রথমে যার কথা বলেছিলাম এই হচ্ছেন সেই ব্যক্তি, ক্রিসপাস অ্যাটাকস। এটা history.com পেজ থেকে নিয়ে আসা হয়েছে। তিনি হচ্ছেন প্রথম যাকে গুলি করে হত্যা করা হয়েছিল বস্টন ম্যাসাকারে 1770-তে 1717 সালে, এবং যার হত্যার মধ্য দিয়ে আমেরিকার স্বাধীনতার সূচনা হয়েছিল। এই দেখুন লেখা আছে, ক্রিসপাস অ্যাটাকস এ মাল্টিরেশিয়াল ম্যান হু হ্যাড এসকেপড স্লেভারি। সুতরাং একজন দাসের রক্তের মধ্য দিয়ে, একজন দাসের আত্মত্যাগের মধ্য দিয়ে এই আমেরিকার স্বাধীনতার সূচনা হয়েছিল 1717 সালে বস্টন ম্যাসাকারে। এখানে দেখতে পারেন যে একটা রর মিডিয়া থেকে এটা আনা হয়েছে। 1717 সালে ব্রিটিশ ঔপনিবেশিকদের থেকে আমেরিকার স্বাধীনতা লাভের একেবারে প্রারম্ভে প্রথমবারের মতো আমেরিকায় যে হত্যাকাণ্ড হয়, এ সময়ে সর্বপ্রথম যে ব্যক্তি ব্রিটিশদের গুলিতে মারা যান তিনি ছিলেন একজন দাস। তার নাম ক্রিসপাস অ্যাটাকস। বলা হয় আমেরিকার স্বাধীনতার অঙ্কুরোদ্গম ঘটেছিল তার নিহত হবার মধ্য দিয়ে। এছাড়া আমেরিকান রেভলিউশন বা আমেরিকার স্বাধীনতা যুদ্ধে প্রায় 5000 কৃষ্ণাঙ্গ দাস ও নাবিক তাদের হয়ে যুদ্ধ করেছিল। যুদ্ধ শেষে তাদের অনেককেই মুক্ত করে দেওয়া হয়, তারা ফিরে যায় স্বাভাবিক জীবনে। কিন্তু 1788 সালে আমেরিকার নতুন সংবিধানের মাধ্যমে দাস প্রথাকে আইনসম্মত করে দেওয়া হয়, ফলে নতুন উদ্যমে দাস ব্যবসা আবার শুরু হয়। আসুন আমরা শুরু করি এক একজন করে, আমরা যাদের কথা আজকে এখানে আলোচনা করব। প্রথম মুস্তফা জিমোরি। ওনার কোনো পিকচার নাই। ওনার যে আলোচনা আমরা পেয়েছি, ওনার জন্ম হলো 1500 সালে এবং উনি ডিসঅ্যাপিয়ার হয়েছেন 1529 সালে সাউথ আমেরিকার কোথাও। মুস্তাফা ছিলেন একজন মরক্কান মুসলিম গবেষক বা নাবিক। পর্তুগিজদের অধিকৃত মরক্কান শহর আজেমোরে মুস্তাফাকে দাস হিসাবে জনৈক স্প্যানিশের কাছে বিক্রি করা হয় 1522 সালে। স্পেনে আইন করা হয় কোনো নন ক্যাথলিককে জাহাজে তুলে নতুন বিশ্ব আমেরিকায় নেওয়া যাবে না। মুস্তাফার নাম পরিবর্তন করে রাখা হয় স্টিভেন। 1527 সালে তাকে নিয়ে আসা হয় আমেরিকার ফ্লোরিডায়। নার্ভাইজ এক্সপেডিশন নামে একটি অভিযানের কথা পাওয়া যায়, যে অভিযানে সাথে নেওয়া হয় মুস্তাফাকে। 1528 সালে কিউবা থেকে এই অভিযানের যাত্রা শুরু হয়। লক্ষ্য ছিল বর্তমান টাম্পিকো, মেক্সিকো সিটি। প্রচন্ড ঝড় ও প্রবল বাতাসে জাহাজটিকে নিয়ে আসে পশ্চিম ফ্লোরিডার পিটার্সবার্গ শহরের সমুদ্র উপকূলে। পাইলটের পরামর্শে নার্ভাইজ মালিক নির্দেশ দেন তার জাহাজ নিয়ে 100 পুরুষ এবং 10 জন মহিলা পার্শ্ববর্তী একটি বড় বন্দরের উদ্দেশ্যে যাত্রা করবে। নার্ভাইজ সেখানে এসে আবার যোগ দিবেন। নার্ভাইজ 300 পুরুষ 42টি ঘোড়া নিয়ে যাত্রা করেন স্থলপথে। 300 জনের এই কাফেলার একজন ছিলেন মুস্তাফা। 300 মাইল মার্চ করার পরও যখন কোনো বন্দর কিংবা তার জাহাজের কোনো নিশানা পেতে নার্ভাইজ ব্যর্থ হন, সিদ্ধান্ত নেন সেখানে জাহাজ বানিয়ে তিনি আবার সমুদ্রপথে যাত্রা করবেন। সব সরঞ্জাম সংগ্রহ করে বানানো হয় জাহাজ। শুরু হয় যাত্রা। টেক্সাসের গালভেস্টন আইল্যান্ড এর কাছাকাছি আসলে প্রচন্ড ঝড় ও তুফানে তাদের জাহাজ ডুবে যায়। 80 জন ছাড়া আর সবাই মারা যায়। একটি নৌকায় তাদের 3 জন তীরে আসতে সক্ষম হন। মুস্তাফা ছিলেন ওই 3 জনের একজন। ইন্ডিয়ানরা, ওই সময় সেখানে যে নেটিভ ইন্ডিয়ান ছিল, ইন্ডিয়ানরা তাদেরকে ধরে দাসত্বে বাধ্য করে। 1532 সালে এই 3 জন কাবেজা ডি বাকা নামে তাদের চতুর্থ এক সাথীর সাথে মিলিত হন, যিনি অন্য নৌকায় করে তীরে এসেছিলেন। 1534 সালে তারা পালিয়ে চলে যান পশ্চিম টেক্সাস ও নর্দার্ন মেক্সিকোতে। 1542 সালে একটি বই পাবলিশ করেন চতুর্থ সাথী কাবেজা ডি বাকা। এই বইটি দ্বিতীয়বার প্রকাশিত হয় 1555 সালে, যে বইতে লেখক তাদের 8 বছরের জীবন কাহিনী লিপিবদ্ধ করেন। বইটির নাম দ্য রিলেশন। এই বইতে মোস্তফার নাম এসেছে বারবার দ্য ব্ল্যাক বা কৃষ্ণাঙ্গ হিসাবে। মোস্তফা সম্পর্কে বইটিতে বলা হয়েছে মোস্তফা নেটিভ ইন্ডিয়ানদের সাথে কমিউনিকেট করতে পারতেন। সম্ভবত, এটা আমার কথা, সম্ভবত নেটিভরাও আরবি জানতেন আর মুস্তাফা ছিলেন আরব এবং আরবিক স্পিকিং। এ থেকে এই ধারণাও হয় যে নেটিভদের মধ্যেও মুসলমান ছিলেন। বইটির অনুবাদ করেন ইয়েল ইউনিভার্সিটির প্রফেসর
রুলেনা আডন এবং গবেষক চার্লস প্যাট্রিক তারা অনুবাদ করেন এইভাবে, দ্য ফোর্থ ইজ নেমড স্টিভানিকো, হি ইজ অ্যান আরাবিক স্পিকিং ব্ল্যাক ম্যান, এ নেটিভ অব আজমোর। আরেকটি অনুবাদ করেন টেম্পা ইউনিভার্সিটির প্রফেসর মার্টিন এবং ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ফ্লোরিডার জর্জ বি ফার্নান্দেজ। তারা অনুবাদ করেন এইভাবে, দ্য ফোর্থ ইজ নেমড স্টেভানিকো, হি ইজ এ ব্ল্যাক আরব, এ নেটিভ অফ আজমোর। 1529 সালে ফ্রে মার্কোস নিজার অধীনে মেক্সিকো থেকে সাউথ ওয়েস্ট অভিমুখে একটি অভিযান পরিচালনা করা হয়, যার নাম দেওয়া হয় দ্য 7 সিটিজ অফ সিবোলা, প্রভুর 7 শহর। মোস্তফাকে নেওয়া হয় সাথে তার দক্ষতার কারণে। মার্কোস তার ডায়েরিতে লেখেন, আজম মৌরিকে হত্যা করা হয়েছে 1529 সালে জুনি শহরে। তবে মোস্তফার হত্যাকাণ্ড নিশ্চিত নয়, কারণ যেসব ইন্ডিয়ান মোস্তফা হত্যার সংবাদ দিয়েছিলেন মার্কোসকে, তারা মোস্তফাকে হত্যা করতে দেখেননি। তাদের ধারণা হয়েছিল মোস্তফাকে হত্যা করা হয়েছে। শুধু এই ধারণার বশবর্তী হয়ে তারা মার্কোসকে এই সংবাদ দিয়েছিলেন। এবং বিভিন্ন নাম পাওয়া যায়, মোস্তফার বিভিন্ন নাম পাওয়া যায়। আপনারা যদি উইকিপিডিয়াতে লেখেন মোস্তফা আজম মৌরি বা স্টেভানিকো বা স্টেভান, ব্ল্যাক স্টিফেন, আরবিতে যদি স্টিফানিকো লেখেন তাইলে, বা আরবিতে মুস্তফা আজম মৌরি লেখেন তাইলে চলে আসবে। আমরা এরপর আলোচনা করব আইয়ুব সুলাইমান দিয়ালো। আইয়ুব সুলাইমান দিয়ালো, ওনার প্রথমে ওনার সম্পর্কে আমরা কিছু দেখে নেই। এই হচ্ছেন আইয়ুব সুলাইমান দিয়ালো। এটা হচ্ছে ওনার এটা পিকচার ড্র করা হয়েছিল। তিনি হাফিজে কোরআন ছিলেন, একজন ভালো আলিম ছিলেন। হাফিজে কোরআন ভালো আলিম ছিলেন। তিনি তার দাসত্বের জীবনে এবং যত সব স্লেভ আমেরিকায় নিয়ে আসা হয়েছিল, এটা 6-7 মিলিয়ন হোক বা 10-12 মিলিয়ন হোক, সকলের মধ্যে সম্ভবত তিনি একমাত্র সৌভাগ্যবান, যিনি খুব সহজে খুব তাড়াতাড়ি মাত্র 4 বছরের ভিতরে আফ্রিকায় ফিরতে পেরেছিলেন। কিন্তু ইতিমধ্যেই তার জিন্দেগিতে কিয়ামত ঘটে গিয়েছিল। সেখানে তার বাবা মারা গিয়েছেন এবং তার স্ত্রীর অন্যত্র বিয়ে হয়ে গিয়েছিল। তিনি তার দাসত্বের জীবনে 3 বার 3টা কোরআন শরীফ লেখেন নিজ হাতে। তার গলায় যে কোরআন শরীফের ছবি আছে, এটা তার নিজের হাতের লেখা একটা কোরআন শরীফ। এখানে ওনার আরবিতে আরো লেখা আছে। এখানে আর একটা পেজ আছে, আমরা দেখতে পারি আল কোরআন ওয়া হুয়া শিরআতুল ইসলামিয়া। এরপরে এই আর একটা ছবি পাওয়া যায়। ওনার নাম হচ্ছে আইয়ুব দিয়ালো, আইয়ুব সুলাইমান দিয়ালো। ওনার সম্পর্কে যতটুকু আমি সন্ধান করতে পেরেছি, আইয়ুব সুলাইমান ছিলেন সেনেগালের মালিকি মাযহাবের একজন শীর্ষস্থানীয় আলেম। তিনি ছিলেন একই সাথে একজন ভালো মানের হাফিজে কোরআন। দিয়ালোকে 1730 সালে পশ্চিম আফ্রিকার সেনেগাল থেকে ধরে নিয়ে আমেরিকার মেরিল্যান্ডে নিয়ে আসা হয়। তিনি সম্ভবত একমাত্র ভাগ্যবান স্লেভ যিনি দাসত্ব থেকে মুক্ত হয়ে মাত্র 4 বছর পর নিজ দেশে ফিরে যেতে পেরেছিলেন। আমেরিকায় দাসত্বের জীবনেও তিনি নামাজ ত্যাগ করতেন না। জঙ্গলে চলে যেতেন নামাজ আদায় করার জন্য। 1731 সালে জঙ্গলে নামাজ আদায় করার সময় একটি বাচ্চা তার সাথে দুর্ব্যবহার করার কারণে পালিয়ে যান, আবার ধরা পড়ে যান, আবার দাসত্ব। এই অবস্থায় তিনি পবিত্র কোরআন শরীফ লেখেন 3 বার। ছবিতে তার গলায় যা লটকানো দেখা যায় তা তারই লেখা 1 কপি কোরআন। কারো দয়া হয় তিনি লন্ডন হয়ে তার দেশে ফিরেন 1734 সালে। কিন্তু ইতিমধ্যেই ঘটে গিয়েছে বহু ঘটনা। তার পিতা মারা গিয়েছেন, তার স্ত্রীর বিয়ে হয়েছে অন্যত্র। আসুন আমরা ওনার সম্পর্কে একটা ভিডিও আছে, আমরা ভিডিওটা একটু দেখি, আশা করি আপনাদের ভালো লাগবে। This is not an ordinary portrait. It's called The Fortunate Slave, and it was painted in 1734 by the English painter William Hall. On the surface, it might look like a typical English painting, but what's really special about it is that amongst all the paintings of famous English men and women of the 18th century, this is the very first in which the subject is black. And once you know the story of its subject, Ayyub Suleiman Diallo, you'll see what makes this painting extraordinary. Born and raised in eastern Senegal to a prominent Muslim family,
Diallo was known for his great intelligence and memory from a young age. By the time he was 15, he had memorized the entire Quran and familiarized himself with the Maliki school of Islamic law. Unfortunately for Diallo, his life quickly changed from one of study and scholarship to the horror of slavery. Senegal was a major victim of the transatlantic slave trade, and by the age of 30, he was captured, enslaved, and shipped to the United States. Despite the cruelty and abuse he faced, Diallo remained devoted to his Islamic rituals, going into nearby woods to pray 5 times a day. After a child humiliated him and threw dirt in his face during prayer, Diallo decided to flee the plantation only to be recaptured and imprisoned. Diallo decided to write a letter from prison to his father in Africa. This letter was intercepted by James Edward Oglethorpe, the director of the Royal African Company and the founder of the American colony of Georgia. Upon reading it, Oglethorpe wrote that he was touched by Diallo's words and arranged that Diallo was to be freed and sent over to England. When Diallo arrived in 1733, he was greeted as a free man amongst the people of England. He made friends in the circles of the elite and would often debate with Christian priests and bishops. At a time known for its extreme racial prejudice, people were impressed with his intelligence, monotheistic beliefs, and piety. Diallo was approached by William Hall to paint his now famous portrait. What makes this portrait significant is not just the presence of a black man, it's the way he's depicted. When people of African descent were painted in the 18th century, they were almost always shown in racist and demeaning ways. Facial features were exaggerated unnaturally, and they were never the subject of the painting, usually being reduced to the background as scary and inhuman figures. This portrait was the first to depict an African Muslim ex-slave as not only human but noble. His posture and frontal direction were chosen to make him more likable, and his expression is pleasant rather than evil or disturbed. However, what really stands out is the red book hung around his neck. This book is one of 3 Qur'ans Diallo had written purely from memory during his imprisonment. In many ways, this portrait sums up his incredible story. A profoundly religious West African man, enslaved and abused, who won respect and freedom from a society that believed he was inferior, and who throughout his years in slavery never lost pride in his identity as a black Muslim. আমরা দেখলাম আমরা আরেকজনকে দেখব যিনি 60 বছর বয়সে নিজে এখানে কাজ করে নিজের স্বাধীনতা তিনি কিনেছিলেন, মোহাম্মদ ইয়ারো। এই ছবি ভয়েস অফ আমেরিকা থেকে আমরা সংগ্রহ করেছি। মোহাম্মদ ইয়ারো ওনার নাম, এটা হচ্ছে ওনার ছবি। ওনার সম্পর্কে যতটুকু আমরা জানতে পেরেছি, ওনার জন্ম হচ্ছে 1736 সালে, ওনার মৃত্যু হচ্ছে 1823 সালে আমেরিকাতে। 1752 সালে মোহাম্মদ ইয়ারোকে গিনি থেকে আটক করে আমেরিকার মেরিল্যান্ডে নিয়ে আসা হয়। তখন তার বয়স মাত্র 16 হলেও উচ্চশিক্ষিত ছিলেন, আরবি লিখতে পড়তে জানতেন। পরবর্তী 44 বছর মোহাম্মদ ইয়ারো দাস হিসাবে জীবন কাটিয়েছেন। প্রথমে তার মনিব স্যামুয়েল বিলের অধীনে মেরিল্যান্ডের তাকোমা পার্ক সিটিতে, এরপর পর্যায়ক্রমে বিলের ছেলে জর্জের অধীনে জর্জটাউনে, অবশেষে দীর্ঘ কয়েক দশক ধরে জমানো অর্থ দিয়ে 60 বছর বয়সে তিনি স্বাধীনতা কিনতে সক্ষম হয়েছিলেন। পরবর্তী বছরগুলোতে প্রতিষ্ঠিত হতে তার অর্থ উপার্জন করতে মোহাম্মদ ইয়ারো অনেক অস্বাভাবিক কাজ করেছেন, অনেকবার প্রতারণার শিকারও হয়েছেন। শেষ পর্যন্ত 1800 সালে তিনি ড্যান্স প্লেসে একটি স্থাবর সম্পত্তি কিনতে সক্ষম হন। শুধু তাই না, অন্যদেরকেও তিনি দাঁড় দেওয়া শুরু করেছিলেন। জর্জটাউনের কালো আর সাদা মানুষ সবার জন্যই তিনি একজন লগ্নিকারকে পরিণত হয়েছিলেন। এক পর্যায়ে তিনি কলম্বিয়া ব্যাংক অব জর্জটাউনের একটি অংশের মালিকানাও লাভ করেছিলেন। এই হচ্ছেন আমাদের মোহাম্মদ ইয়ারো, যিনি নিজে কষ্ট করে তার স্বাধীনতা কিনেছিলেন তার মালিক থেকে। আমরা
এই পেজটা দেখতে পারি, এটা হচ্ছে ইসলামোফোবিয়া টুডে। এখানে একজন মুসলিম মুক্তিযোদ্ধার নাম পাওয়া যায়, তার নাম হচ্ছে পিটার সালিম। অনুমান করা হয়, এটা নিশ্চিত না, অনুমান করা হয় যে তিনি মুসলমান ছিলেন। তার লাস্ট নেম সালেম হওয়ার কারণে লেখা আছে who is alleged by some historians to have been Muslim based on his last name, which is similar to the Arabic name Salem. না সম্পর্কে এতটুকুই জানা যায়। আরেকজন ছিলেন, এবং এরা সবাই কিন্তু জর্জ ওয়াশিংটনের দাস ছিলেন। পিটার সালেম আমেরিকায় জন্ম হলেও জন্মসূত্রে পিটার সালেম মুসলমান ছিলেন এটা নিশ্চিত করে বলা যায় না। শুধু সালেম নাম থেকে অনুমান করা যায় হয়তো আরবি থেকে এই নামটি এসেছে। নাম পরিবর্তনের যে ক্রুসেইড অব্যাহত ছিল কয়েক শত বছর যাবত, না জানি কত লাখ কত মিলিয়ন মানুষ হারিয়ে গিয়েছেন এভাবে। ম্যাসাচুসেটস রাজ্যের ফার্মিংহাম শহরে সালেম জন্মগ্রহণ করেন 1750 সালের 1 অক্টোবর এক দাসী মায়ের গর্ভে। তার মালিকের নাম ছিল জেরেমিয়া বেলকনাপ। সালেমের ভাগ্য ছিল সুপ্রসন্ন। মালিক জেরেমিয়া তাকে বিক্রি করে দেয় একজন আর্মি মেজরের কাছে, যার নাম ছিল লওসন বাকমিনিস্টার। বাকমিনিস্টার যখন কন্টিনেন্টাল আর্মি ডিপার্টমেন্টে মেজর পদে উন্নীত হন, দাস সালেমকে তিনি ফ্রি করে দেন 1775 সালে, যাতে সালেম প্যাট্রিয়ট মিলিশিয়া বাহিনীতে যোগ দিতে পারেন। ফলে শীঘ্রই সালেম হয়ে ওঠেন একজন আমেরিকান বিপ্লবী যোদ্ধা। সালেম কনকর্ড এলাকায় ক্যাপ্টেন সিমনের মিলিশিয়া কোম্পানির হয়ে প্রথম যুদ্ধে অংশ নেন 19 এপ্রিল 1775। তিনি সেখানে 4 দিন যুদ্ধে অংশ নেন। 24 এপ্রিল ক্যাপ্টেন দ্রুইজ কোম্পানি অফ কলোনেল জন নিক্সন্স 6th ম্যাসাচুসেটস রেজিমেন্ট, এই 6ষ্ঠ ম্যাসাচুসেটস রেজিমেন্টে তিনি যোগ দেন। সালেম বীরত্বের সাথে আরেকটি যুদ্ধে অংশ নেন। যুদ্ধের নাম ছিল ব্যাটল অফ বাংকার হিল। এটা মশহুর, মানে আমেরিকার সবাই এটা জানেন, ব্যাটল অফ বাংকার হিল। আপনি যদি শুধু এই নামটাই লিখেন অনেক ছবি আসবে গুগলে, ব্যাটল অফ বাংকার হিল। এই যুদ্ধে বীরত্বের সাথে অংশ নেন সালেম। সালেমের আঘাতেই মৃত্যুবরণ করে ব্রিটিশ মেরিন মেজর জন পিটকেইন। তবে মেজর জনকে কে হত্যা করেছেন বিষয়টি কিছুটা বিতর্কও আছে। এই যুদ্ধে ডজনের অধিক স্বাধীন আফ্রিকান আমেরিকানও অংশগ্রহণ করেছিলেন। 4th কন্টিনেন্টাল রেজিমেন্টে সালেম আরেক বছরের জন্য যোগ দেন 1 জানুয়ারি 1776 সালে। 1 বছর পর তিনি 3 বছরের জন্য যোগ দেন থমাস নিক্সনের অধীনে 6ষ্ঠ ম্যাসাচুসেটস রেজিমেন্টে। মোট 4 বছর 8 মাস ব্রিটিশের বিরুদ্ধে আমেরিকার স্বাধীনতা যুদ্ধে অংশ নেওয়া সহ সেনাবাহিনীতে বিভিন্ন দায়-দায়িত্ব পালনের পর 1779 সালের 31 ডিসেম্বর সসম্মানে তাকে অব্যাহতি দেওয়া হয়। তিনি অবশ্য আরো 2 মাস অতিরিক্ত দায়িত্ব পালন করেন। তিনি সারাটোগা ও স্টোনি পয়েন্টের যুদ্ধেও অংশ নেন। সেনাবাহিনী থেকে অব্যাহতি নেওয়ার পর সালেম 1783 সালের সেপ্টেম্বর মাসে বিয়ে করেন। তিনি মারা যান 1816 সালের 16 আগস্ট। এরপরে আমরা আরো 2 জন মুক্তিযোদ্ধা তথ্য পাই, কিন্তু ছবি নাই আমাদের কাছে। মুক্তিযোদ্ধা বামপেট মোহাম্মদ ও ইউসুফ বিন আলী, বাট এই তথ্যগুলা স্টেট ডিপার্টমেন্টে আছে। এরা সকলেই জর্জ ওয়াশিংটনের দাস ছিলেন। স্বাধীনতা যুদ্ধের সময় ওয়াশিংটন তার বাহিনীতে মুসলিমদের উপস্থিতিকে অনুমোদন দিয়েছিলেন। বামপেট মোহাম্মদ 1775 থেকে 1778 পর্যন্ত ভার্জিনিয়া লাইনের জন্য যুদ্ধ করেছিলেন। তার সাথে ইউসুফ বিন আলী নামে আরেকজন মানুষ ছিলেন। তাকে তার দাসত্ব সূচক নাম জোসেফ বেন হালে নামেও ডাকা হতো। বেন আলী ছিলেন উত্তর আফ্রিকান আরবদের বংশধর। তিনি সাউথ ক্যারোলিনায় জেনারেল থমাসের একজন সহযোগী হিসাবেও কাজ করেছেন। 1777 আমেরিকার বিপদে পাশে মুসলিম মরক্কো। প্রিয় দর্শক শ্রোতা, আসুন আমরা কিছু ডকুমেন্ট দেখি। এটা হচ্ছে, দেখুন এখানে বাম পাশে আছে ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট, তাদের ওয়েবসাইট থেকে এটা আমি নিয়ে এসেছি, ইউএস রিলেশনস উইথ মরক্কো। এখানে আপনারা এই লাইনগুলো যদি আমরা পড়ি, মরক্কো ওয়াজ ওয়ান অফ দি ফার্স্ট কান্ট্রিজ টু রিকগনাইজ দি নিউলি ইন্ডিপেন্ডেন্ট ইউনাইটেড স্টেটস, ওপেনিং ইটস পোর্টস to American ships by decree of Sultan Muhammad III in 1777. এটা স্টেট ডিপার্টমেন্টের ডকুমেন্ট। Morocco was one of the first countries to recognize the newly independent United States. মরক্কো প্রথম দেশ
মরক্কো হচ্ছে প্রথম দেশ যারা এই নতুন আমেরিকাকে স্বীকৃতি দিয়েছিল। এই দেখুন কিং আব্দুল্লাহ যিনি স্বীকৃতি দিয়েছিলেন, এখানে নাম যার আছে সুলতান মোহাম্মদ দ্য থার্ড, ওনার হাতের লেখা, এখানে আরবিতে ওইটা লেখা আছে আলহামদুলিল্লাহ। এখানে আমেরিকার কথা লেখা আছে আসুলহুল্লাতি জাআলনা হা মাআল মারিকানুস, মানে আমেরিকানদের সাথে আমরা যে চুক্তি করলাম, এটা হচ্ছে ওনার নিজের হাতের লেখা 1777 সালের। এখানে উইকিপিডিয়া থেকে বা উইকিপিডিয়া থেকে নিয়ে আসা হয়েছে Moroccan American Treaty of Friendship. In December 1777, the Moroccan Sultan Mohammed III included the United States in a list of countries to which Morocco's ports were open. 1757 সালে যখন জর্জ ওয়াশিংটন বারবার ডিফিট হচ্ছিলেন ফিলাডেলফিয়াতে, নিউ ইয়র্ক গিয়েছে, ফিলাডেলফিয়াতে বারবার ডিফিট হচ্ছিলেন ব্রিটিশের মোকাবেলায়, ওই সময় সাহায্য নিয়ে চলে আসেন বা সাহায্য করার জন্য ইচ্ছা প্রকাশ করেন মরক্কো সুলতান মোহাম্মদ দ্য থার্ড। আমরা এই সম্পর্কে সামান্য কিছু তথ্য আপনাদের সামনে দেই। 1777-এর শেষের দিকে জর্জ ওয়াশিংটনের আর্মি ব্রিটিশদের কাছে একের পর এক পরাজয় বরণ করতে করতে এক সময় ফিলাডেলফিয়ার সবচেয়ে বড় শহরটি শত্রুদের কাছে সমর্পণ করতে বাধ্য হয়। ওয়াশিংটনের সৈন্যরা সে বছর 19 ডিসেম্বর যখন পেনসিলভানিয়ার ফোর্ট ভ্যালিতে শিবির স্থাপন করলো, তখনই আসলে তার এই বৈপ্লবিক যুদ্ধকালীন সবচেয়ে খারাপ অবস্থা শুরু হয়েছিল। ওয়াশিংটন তার এক বন্ধু জর্জ ক্লিন্টনের কাছে লেখা চিঠিতে নিজের উদ্বেগের কথা জানিয়েছেন এইভাবে: পরিস্থিতি ভয়ানক, রসদপত্র খুব দরকার, আর ভবিষ্যতের বিবেচনায় আমাদের সামনের দিনগুলো অত্যন্ত করুণ, ইত্যাদি ইত্যাদি। ওয়াশিংটনের আর্মি যখন একদম হতাশ হয়ে পড়েছে, তখনই তিনি মরক্কোর এক মুসলিমের কথা জানতে পারেন। তার নাম সুলতান সিদি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ। সিদি মোহাম্মদ ব্রিটিশদের বিরুদ্ধে আমেরিকার যুদ্ধে সহযোগিতার আগ্রহ প্রকাশ করলেন। ওয়াশিংটনের এই যুদ্ধের কথা শুনে আবদুল্লাহ তাকে সাহায্য করেন। অর্থাৎ যেসব দেশের বাণিজ্য জাহাজগুলোর মরক্কো বন্দরে ভেড়ার অনুমতি আছে, সেগুলোর তালিকায় নতুন স্বাধীনতাপ্রাপ্ত ইউনাইটেড স্টেটস অব আমেরিকাকেও যুক্ত করেন। এই পদক্ষেপের ফলে ওয়াশিংটনের আর্মিতে রসদপত্র পৌঁছানোর সম্ভাবনা তৈরি হয়। ওয়াশিংটনকে সাহায্য করার এই প্রাথমিক পদক্ষেপের কিছুদিন পরেই 1778 সালে আবদুল্লাহ একজন ফরাসি ব্যবসায়ীকে একজন রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ দেন। তার কাজ ছিল আমেরিকার মতো যেসব দেশে প্রতিনিধি নেই, তাতে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন। আমেরিকা এবং মরক্কোর মাঝে এসব প্রাথমিক কূটনৈতিক সম্পর্কগুলোই চূড়ান্ত রূপ লাভ করে মারাকেশ চুক্তির মাধ্যমে 1786 সালে। এই চুক্তি এমনকি এখনো বলবৎ আছে। বৈদেশিক চুক্তিগুলোর মধ্যে এখনো বলবৎ আছে তেমন চুক্তিগুলোর মধ্যে এটাই আমেরিকার ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদী চুক্তি। মারাকেশ চুক্তি আমেরিকান কংগ্রেসের এতই পছন্দ হয়েছিল যে তারা ফ্রান্সের প্যারিসে আমেরিকান দূতাবাসের একজন কূটনীতিক থমাস বার্কলেকে এই চুক্তি চূড়ান্ত করতে অবদান রাখার স্বীকৃতি হিসাবে ধন্যবাদ সূচক পত্র পাঠিয়েছিল। মরক্কানদের সাথে চুক্তি নিয়ে আলাপ আলোচনার অভিজ্ঞতার স্মৃতিচারণ করতে গিয়ে বার্কলে লিখেছিলেন, আবদুল্লাহ অত্যন্ত হৃদ্যতাপূর্ণ আচরণ করেছিলেন। আমি আসলেই বিশ্বাস করি অন্য যে কোনো খ্রিস্টান জাতির মতো আমেরিকানদের প্রতিও তার শ্রদ্ধা ও শুভেচ্ছা রয়েছে। তিনি আরো বলেছেন, আবদুল্লাহ ছিলেন ন্যায় বিচারের নিজস্ব ধারণা অনুসারে একজন ন্যায়বান মানুষ, অত্যন্ত দৃঢ় আত্মশক্তির অধিকারী, একটি পর্যায়ে পর্যন্ত উদার, জনদরদী এবং কঠোর প্রকৃতির। মারাকেশের এই চুক্তিতে স্পষ্ট হয়েছিল মুসলমানদের বিশ্বাস করতে অথবা তাদের সাথে বন্ধুত্ব করতে ওয়াশিংটন এবং কংগ্রেসের অন্য মেম্বারদের কোনো আপত্তি নেই। এই চুক্তিতে আরো প্রমাণ হয় যে ওয়াশিংটন সহ প্রাথমিক আমেরিকানরা কিভাবে বিদেশি নেতাদের বিবেচনা করতেন। তারা তাদেরকে তাদের ধর্ম বিশ্বাসের আলোকে নয়, বরং তাদের আন্তরিকতা, চারিত্রিক দৃঢ়তা এবং আচরণের ভিত্তিতে বিবেচনা করতেন। সরাসরি আবদুল্লাহর রাজদরবারে ডিসেম্বর 1 তারিখ 1798 একটি চিঠিতে ওয়াশিংটন তার প্রতি নিজের গুণগ্রাহিতা তুলে ধরেছিলেন। এছাড়া মরক্কোর সাথে আমেরিকার বন্ধুত্ব ও শান্তি বজায় রাখতে ওয়াশিংটন ঘোষণা দিয়েছিলেন, আমেরিকা ক্রমেই তাদের বন্ধুদের কাছে উপকারী হয়ে উঠবে। তিনি আবদুল্লাহকে জানিয়েছিলেন, তিনি যতদিন আমেরিকার প্রেসিডেন্ট আছেন ততদিন আবদুল্লাহর রাজত্ব এবং আমেরিকানদের মাঝে যে বন্ধুত্ব ও হৃদ্যতা পরম আনন্দের সাথে আছে তা জারি রাখতে চেষ্টা কোনো ত্রুটি করবেন না। 1790-এ আবদুল্লাহর ইন্তেকালের পর মরক্কোর নতুন সুলতান মৌলে সুলাইমান নিজেও মারাকেশ চুক্তির বৈধতা দিয়েছিলেন। জিব্রাল্টারে আমেরিকার দূতাবাসে একটি চিঠি পাঠিয়ে তিনি বিষয়টি পরিষ্কার করেছিলেন,
আমার মহান বাবার সাথে আপনারা যেভাবে ছিলেন, আমরাও একইভাবে আপনাদের সাথে শান্তিপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কে রয়েছি। সুলাইমান আরো লিখেছিলেন, আমার মতে আমেরিকানরা এমন খ্রিস্টান জাতি যাদেরকে আমার বাবা সবচেয়ে শ্রদ্ধা করতেন। আমার বাবা তাদের সাথে যেমন ছিল, আমিও তেমনি আছি। আমার বিশ্বাস তারাও আমার সাথে একই রকম থাকবে। সুসম্পর্ক এভাবে পুনঃস্থাপিত হলো। আমেরিকা আর মরক্কোর কর্মকর্তাদের পারস্পরিক সরকারি চিঠিপত্রেও বোঝা যায় তারা কিভাবে একে অপরের ধর্মবিশ্বাসকে সর্বোচ্চ সম্মানের সাথে বিবেচনা করত। আসুন আমরা আরো সামান্য ডকুমেন্ট দেখি। এটা হচ্ছে আহ মরক্কো অন দ্য মুভ, এই ওয়েবসাইট থেকে এই কথাগুলো আমি যা বললাম এখানে আছে। আমরা এটা হচ্ছে ওই লেটার যা মরক্কোকে দেওয়া হয়েছিল। এটা হচ্ছে এমবাসি অফ দি কিংডম অফ মরক্কো ইন ওয়াশিংটন। এখানেও ওই কথাগুলাই আছে আমরা যা আগে বলেছি। আমরা এরপরে আরেকজন আমরা দেখব, আব্দুর রহমান ইবনে সুরি। ইনি হচ্ছেন সেই প্রিন্স, একজন প্রিন্স, একটা মুসলিম রাষ্ট্রের প্রিন্স তিনি ছিলেন এবং তিনি কমান্ডার ইন চিফ ছিলেন 2000 সেনা আর্মির। তিনি একটা রাজ্যের গভর্নরও ছিলেন। তিনি তার যখন ফিরে যাচ্ছিলেন তার বাবার কাছে সংবাদ নিয়ে, রাস্তায় তাকে ধরে তাকে বন্দি করে আমেরিকায় নিয়ে আসা হয় এবং তিনি এখানে আসার পরে বিয়ে করেছিলেন, সেখানেও বিয়ে করেছিলেন, এখানে আসার পরেও তিনি বিয়ে করেছিলেন ইসাবিলা নামে এক মহিলাকে এবং তার গর্ভে 9 বা 10টা সন্তানও হয়েছিল। পরবর্তীতে উনি এক চিঠি লেখেন, আমরা বিস্তারিত আসবো আফ্রিকাতে। ওই চিঠি পৌঁছে কোনো না কোনো ভাবে একজন সাংবাদিকের কাছে। ওই সাংবাদিক মিসিসিপি রাজ্যে তিনি ছিলেন। মিসিসিপি রাজ্যের সিনেটর যে ছিল তার কাছে ওই চিঠি পাঠাইয়া দেন। এই সিনেটর চিঠি পাঠান মরক্কোতে, কারণ যেহেতু ওই সময় মরক্কো সব থেকে কাছে আমেরিকার রাজনৈতিকভাবে। মরক্কোর কনসুলেট, ইউএস কনসুলেট পাঠায় সুলতানের কাছে চিঠিটা। সুলতান চিঠি পাওয়ার পর এটা ফেরত দেন, চিঠি লেখেন। তখন আমেরিকার প্রেসিডেন্ট 1828 সালে আমেরিকার প্রেসিডেন্ট জন অ্যাডামস ওনার কাছে চিঠি লেখেন এবং সেক্রেটারি অফ স্টেট হেনরি ক্লে ওনার কাছে চিঠি লেখেন স্বাধীন করে দেওয়ার জন্য। তাকে স্বাধীন করা হয়েছিল ঠিক, কিন্তু তার সন্তানাদি সবাই স্বাধীন হতে পারেনি। আমরা ওনার সম্পর্কে একটু আমরা সংক্ষেপে যতটুকু বলা যায়। আব্দুর রহমান ছিলেন পশ্চিম আফ্রিকার একটি মুসলিম রাষ্ট্রের প্রিন্স, আর্মি কমান্ডার ইন চিফ। দাস ব্যবসায়ীরা তাকে ধরে নিয়ে এসে আমেরিকায় বিক্রি করে দেয় 1788 সালে। 40 বছর দাসত্বের পর মরক্কোর সুলতান আব্দুর রহমানের অনুরোধে ষষ্ঠ আমেরিকান প্রেসিডেন্ট জন অ্যাডামস তাকে স্বাধীন করে দেন 1829 সালের 1 জানুয়ারি। প্রিন্স আব্দুর রহমান পশ্চিম আফ্রিকার বর্তমান গিনির টিম্বো শহরে জন্মগ্রহণ করেন 1762 সালে। তার পিতা বাদশাহ ইব্রাহিম সুরি আল মামি ইসলামিক কনফেডারেশন অব ফুতা জালন প্রতিষ্ঠা করেন 1776 সালে, যার রাজধানী ছিল টিম্বো। প্রিন্স আব্দুর রহমান ওই সময়ে শিক্ষা দীক্ষায় উন্নত টিম্বুক্ত শহরে ইসলামিক সায়েন্সে লেখাপড়া করে টিম্বোতে ফিরে আসেন 1781 সালে। তিনি ইংলিশ ও আরবি ছাড়া আফ্রিকান 4টি ভাষায় কথা বলতে পারতেন। যোগ দেন পিতার প্রতিষ্ঠিত ইসলামিক রাষ্ট্রের সেনাবাহিনীতে। 26 বছর বয়সে পিতা তাকে বাম্বারা রাজ্যের আমির বা গভর্নরের দায়িত্ব দেন। 1788 সালে পিতা সীমান্তবর্তী এলাকায় নিয়োজিত 2000 আর্মির কমান্ডার ইন চিফ বানিয়ে পাঠান প্রিন্স আব্দুর রহমানকে। সেখানেই তাকে বন্দী করে ব্রিটিশদের কাছে বিক্রি করা হয় দাস হিসাবে। ব্রিটিশরা তাকে নিয়ে আসে আমেরিকায়, বিক্রি করে দেয় মিসিসিপি রাজ্যের থমাস ফোস্টার নামে এক মালিকের কাছে। তিনি সেখানে দাস হিসাবে কটন প্লান্টেশন ফার্মে কাজ শুরু করেন। স্বাধীন হওয়ার আগ পর্যন্ত তিনি সেখানেই ছিলেন। প্রিন্স আব্দুর রহমান বিয়ে করেন 1794 সালে একজন স্লেভ গার্ল ইসাবেলাকে। জন্ম নেয় 5 ছেলে এবং 4 মেয়ে 9 এবং অন্য একটা বর্ণনা মতে আছে টোটাল 10। কটন প্লান্টেশনে তার দক্ষতার কারণে মালিক থমাস এক পর্যায়ে ফোরম্যানের দায়িত্ব দেন। এই সুযোগে প্রিন্স তার নিজস্ব ভেজিটেবল গার্ডেন গড়ে তোলেন এবং লোকাল বাজারে তার গার্ডেনের শাকসবজি বিক্রি করে কিছু ইনকাম করতে থাকেন। এক সময় তার পরিচয় হয় জন কক্স নামে একজন বৃদ্ধ আইরিশ সার্জনের সাথে, যিনি জাহাজ নিয়ে আফ্রিকার টিম্বো শহরে যাতায়াত করতেন। জন কক্স অসুস্থ হয়ে পড়লে প্রিন্সের পরিবারে তার সেবা যত্ন করা হয়। তিনি সেখানে 6 মাস ছিলেন। প্রিন্সকে ইংলিশ শেখাতেন। জন প্রিন্সের মালিক থমাস ফুস্টারকে বারবার অনুরোধ করেন প্রিন্সকে ফ্রি করে দিতে, যাতে তিনি আফ্রিকায় ফিরে যেতে পারেন, কিন্তু থমাস রাজি হননি। জন কক্স মারা যান 1816 সালে।
কক্সের মৃত্যুর পর তার ছেলেও চেষ্টা করে ব্যর্থ হন। 1826 সালে প্রিন্স একটি চিঠি লেখেন আফ্রিকায় তার আত্মীয়দের কাছে। চিঠিটি অ্যান্ড্রু মার্সচাক নামে একজন ডাচ সাংবাদিকের হস্তগত হয়। সাংবাদিক অ্যান্ড্রু চিঠিটি ফরওয়ার্ড করেন আমেরিকার অঙ্গরাজ্য মিসিসিপির সিনেটর থমাস রিডের কাছে। চিঠিটি লেখা ছিল আরবিতে, তাই সিনেটর থমাস রিড চিঠিটি পাঠিয়ে দেন মরক্কোর ইউএস কনসুলেটে। কনসুলেট থেকে চিঠিটি যায় মরক্কোর সুলতান আব্দুর রহমানের কাছে। সুলতান চিঠি লেখেন ইউএস প্রেসিডেন্ট জন অ্যাডামস এবং সেক্রেটারি অফ স্টেট হেনরি ক্লের কাছে। প্রেসিডেন্ট ও সেক্রেটারির অর্ডারে 1829 সালে প্রিন্সের মালিক থমাস ফোস্টার প্রিন্সকে বিনা টাকায় ফ্রি করে দিতে রাজি হন একটি শর্তে। শর্তটা ছিল প্রিন্সকে ফিরে যেতে হবে আফ্রিকায়, তিনি স্বাধীন হিসাবে আমেরিকায় থাকতে পারবেন না। আমেরিকা ত্যাগ করার আগে প্রেসিডেন্ট অ্যাডামস এর সাথে সরাসরি দেখা করতে প্রিন্স আব্দুর রহমান সস্ত্রীক ওয়াশিংটন যান। মিসিসিপিতে রেখে আসা তার সন্তানদেরকে স্বাধীন করার জন্য তিনি সেখানে চাঁদা কালেকশন করেন বিভিন্নভাবে। এই সংবাদ প্রিন্সের মালিক ফোস্টারের কাছে পৌঁছে। ফোস্টার এটাকে শর্তভঙ্গের কারণ হিসাবে বিবেচনা করেন। বরং পরবর্তী নির্বাচনে প্রিন্স মুক্তির বিষয়টি প্রেসিডেন্ট অ্যাডামসের বিরুদ্ধে ব্যবহার করেন প্রেসিডেন্ট অ্যান্ড্রু জ্যাকসন। 10 মাসে প্রিন্স ও ইসাবেলা তাদের সন্তানদেরকে ফ্রি করার জন্য যা কালেকশন করেন তা দিয়ে তাদের মাত্র 2 ছেলেকে সপরিবারে ফ্রি করা হয়। নিরুপায় প্রিন্স ও ইসাবেলা সন্তানদের রেখেই লাইবেরিয়ার মনরোভিয়ায় চলে যান। প্রিন্স আব্দুর রহমান সেখানে মাত্র 4 মাস জীবিত ছিলেন। জন্মভূমি টিম্বোতেও যাওয়া হয় না, দেখা হয় না সন্তানদের সাথেও আরেকবার। মুক্ত 2 ছেলে পরবর্তীতে মনরোভিয়ায় মায়ের সাথে মিলিত হন। একই বছর মারা যান প্রিন্সের মালিক থমাস ফোস্টার। এই সুযোগে প্রিন্সের বাকি সন্তানেরা মিসিসিপির বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েন। 2006 সালে প্রিন্সের নাতিপুতিরা মনরোভিয়ায় ফ্যামিলি রিউনিয়নে মিলিত হন প্রায় 200 বছর পর। প্রিন্স আব্দুর রহমান 2টি অটোবায়োগ্রাফি লিখে যান। একটি হচ্ছে তার বংশ পরিচয় সম্বলিত, যাতে তার সন্তানেরা বুঝতে পারে তারা মূলত কোনো দাস নয়, তাদের পিতা রয়্যাল ফ্যামিলির একজন সম্মানিত প্রিন্স। প্রিন্সের সন্তানেরা মিসিসিপি ও মনরোভিয়ায় বিভক্ত হয়ে গেলেও ডিএনএ টেস্টের মাধ্যমে তারা পরস্পরকে খুঁজে পায়। যেমন প্রিন্সের গ্র্যান্ডচিলড্রেন মনরোভিয়ার ডক্টর আর্টেমাস গায়ে এবং মিসিসিপির কারেন চাটম্যান। তাদের প্রমাণিত রয়্যাল লিনিয়েজের কারণে ইউএসএ এবং ইন্টারন্যাশনাল কমিউনিটি তাদের প্রতিষ্ঠিত বিভিন্ন চ্যারিটি অর্গানাইজেশনকে সহজেই স্বীকৃতি দেয়। চাটম্যান ওবামা ফাউন্ডেশন এবং বিল ক্লিন্টন ফাউন্ডেশনে যোগ দিয়ে মানবতার কল্যাণে অবদান রাখেন। সাথে সাথে তিনি নিজে 3টি হিউম্যানিটেরিয়ান সংস্থা প্রতিষ্ঠা করেন। দি প্রিন্সেস কারেন ফাউন্ডেশন অফ গ্লোবাল অ্যানসেস্ট্রি ডেভেলপমেন্ট বিশেষ করে ডিএনএ ও জিন থেরাপি নিয়ে কাজ করে দুরারোগ্য বিভিন্ন রোগের চিকিৎসা নিশ্চিত করতে। দি গ্লোবাল পাথ ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয় 2014 সালে। কারেন চাটম্যান চেইন ফ্রি বইয়ের লেখক। 1968 সালে নাচেজ মিসিসিপির অধিবাসী জেমস রেজিস্টার জালন আরবিক প্রিন্স অফ অল নাচেজ নামে প্রিন্স আব্দুর রহমানের পূর্ণাঙ্গ জীবনী লেখেন। 1977 সালে ইতিহাসবিদ প্রফেসর টেরি আলফ্রড প্রিন্স আব্দুর রহমানকে নিয়ে বই লেখেন, প্রিন্স এবং স্লেভস। এই বইগুলো আছে। এই বইতে আলফ্রড উল্লেখ করেন হেনরি ক্লের ডকুমেন্টে জানুয়ারি 1, 1829 এন্ট্রিতে রয়েছে, প্রিন্স ইব্রাহিমা একজন ইসলামিক প্রিন্স যাকে দাস হিসাবে বিক্রি করা হয়েছিল 15 বছর আগে। তাকে মুক্তি দেয়া হলো যাতে তিনি আফ্রিকায় ফিরে যান। তিনি ফিলাডেলফিয়ার ব্ল্যাক সিটিজেনদের নববর্ষের প্যারেডে যোগ দেন একজন সম্মানিত অতিথি হিসাবে, যে প্যারেড অনুষ্ঠিত হয়েছিল লম্বার্ড, ওয়ালনাট, চেস্টনাট ও স্প্রুস স্ট্রিট জুড়ে। 2007 সালে প্রিন্স এবং স্লেভস নামে একটি প্রিন্স এমং স্লেভস 2007 সালে প্রিন্স এমং স্লেভস নামে একটি মুভি মুক্তি পায়, যা এখন ইউটিউবে দেখা যায়। এই মুভিটা ইউটিউবে আছে, প্রিন্স এমং স্লেভস। আজকেই যারা আগ্রহী আজকেই দেখবেন প্রিন্স এমং স্লেভস। এই হচ্ছে ওই বইটা, যে বইয়ের কথা আমি বললাম, আরবিক প্রিন্স অফ অল নাচেজ জালন আরবিক প্রিন্স অফ অল নাচেজ। এরপরে এই হচ্ছে আর একটা বই শেরিফ আলফোর্ডের প্রিন্স এবং স্লেভস, এটা দিয়ে মুভি বানানো হয়েছে। এই হচ্ছে সেই মুভিটা, যারা দেখতে চান দেখুন, প্রিন্স এবং স্লেভস, দ্য স্টোরি অফ আব্দুর রহমান ইব্রাহিম দ্য প্রিন্স স্লেভ ইন আমেরিকান সাউথ, দেখতে পারেন এটা। এই হচ্ছে তিনি যে প্যারেডে যোগ দিয়েছিলেন 1829 সালে, এই লম্বার্ড স্ট্রিট থেকে শুরু করে স্প্রুস, ওয়ালনাট,
এবং চেসনাট, এখানে বিশাল একটা নববর্ষের ব্ল্যাকদের প্যারেড হয়েছিল, এই প্যারেডেও তিনি যোগ দিয়েছিলেন। এই তথ্য স্টেট ডিপার্টমেন্টে আছে। প্রিন্স আব্দুর রহমান আরেকজন শেখ, আমরা ওনাকে শুধু শেখ বললে কম হবে, আল্লামা বলা উচিত, শেখ ওমর বিন সাঈদ, একজন বড় মাপের আলিম ছিলেন। 25 বছর তিনি ইলম তলব করেছিলেন। তাকে ধরে নিয়ে এসে আমেরিকা রাখা হয়েছিল। বিভিন্ন তথ্য ওনার সম্পর্কে আছে, ওনার হাতের লেখা আছে। উনি ওনার হাতের লেখা অনেকগুলো এখানে আছে, আসতেছে না কেন, ভর্তি। আপনি যদি গুগলে যান এগুলো ভর্তি। এই যে ওনার সম্পর্কে লেখা আছে, ওমর বিন সাঈদ 1770 to 1863, Muslim slave and scholar, African born. He penned autobiography in Arabic, 1831, lived in Bladen County and worshipped with local Presbyterian. এই হচ্ছেন তিনি। ওনার সম্পর্কে দীর্ঘ আলোচনা আছে, আমরা সংক্ষেপ করি। এখন থেকে 214 বছর আগে আফ্রিকা থেকে একজন বিজ্ঞ আলিম শাহকে ধরে নিয়ে আমেরিকায় বিক্রি করে দেওয়া হয়েছিল দাস হিসাবে। দাস প্রথা বিলুপ্তির ঘোষণা হলেও মুক্ত হতে পারেননি শেখ। 94-95 বছর বয়সে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ থাকা অবস্থায় তার মৃত্যুর কয়েক বছর আগে কেউ তাকে তার জীবনী সম্পর্কে লিখতে অনুরোধ করলে তিনি আরবিতে লেখেন ঠিকই, তবে শুরুটা পড়লে যে কোনো দিলওয়ালা মানুষের চোখে পানি আসবে। তিনি লেখেন বিসমিল্লাহির রহমানির রহিম, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। এরপর আরবিতে সূরা মুলক লেখেন। তারপর শুরু করেন এইভাবে, ওমর থেকে শেখ হান্টারের প্রতি, আপনি আমাকে আমার জীবন নিয়ে লিখতে অনুরোধ করেছেন। আমি এই কাজ করতে সক্ষম নই, কারণ আমি আমার জীবনের অনেক কিছুই ভুলে গিয়েছি আরবি ভাষাটাও। আমি গ্রামার মেনটেন করে সঠিকভাবে আর লিখতে পারি না। সুতরাং ভাই আমার, আমি আপনার কাছে আল্লাহর নামে ভিক্ষা চাই, আমাকে অভিযোগ দিবেন না। আমার দৃষ্টিশক্তি দুর্বল হয়ে গিয়েছে, দুর্বল হয়ে পড়েছে আমার দেহখানিও। আমার নাম হচ্ছে ওমর বিন সাঈদ। আমার জন্ম ফুটাটোর এলাকায়, 2 নদীর মধ্যখানে। আমি বিদ্যার্জন করি আমার ভাই শেখ মোহাম্মদ সাঈদ, শেখ সুলাইমান কিম্বে এবং শেখ জিবরিল আবদালের অধীনে। আমি দীর্ঘ 25 বছর যাবৎ জ্ঞান অর্জন করি। আমাদের এলাকায় একটি বিশাল আর্মি বাহিনী আক্রমণ করে, তারা অনেক মানুষকে হত্যা করে, আমাকে বন্দি করে মহাসাগরের কিনারায় নিয়ে এসে খ্রিস্টানদের কাছে বিক্রি করে দেয়। ওরা আমাকে 1.5 মাসে মহাসাগর পাড়ি দিয়ে এমন একটি জায়গায় নিয়ে আসে যার নাম খ্রিস্টান ভাষায় চার্লসটন বলা হয়। এটা হচ্ছে সাউথ ক্যারোলিনাতে। ওরা আমাকে জনসন নামে জনৈক দুষ্ট সম্পূর্ণ ধর্মদ্রোহীর কাছে বিক্রি করে দেয়, যে মোটেই আল্লাহকে ভয় করতো না। আমি নিতান্ত দুর্বল হয়ে পড়েছিলাম, কোনো হার্ড ওয়ার্ক করতে পারতাম না। আমি জনসনের কাছ থেকে পালিয়ে 1 মাস পর পৌঁছলাম ফায়দিল নামক একটি জায়গায়। আমি সেখানে অনেক বড় বড় উপাসনালয় দেখতে পেলাম। মাসের 1ম তারিখে আমি একটি উপাসনালয়ে নামাজ পড়তে গেলাম। একটি ছেলে আমাকে দেখে ফেলে। সে দৌড়ে গিয়ে তার পিতাকে খবর দেয় যে সে চার্চে একজন কালো মানুষ দেখেছে। হান্টার নামে একজন বয়স্ক মানুষ তার একজন সঙ্গীকে নিয়ে ঘোড়ায় চড়ে আসে, সাথে কয়েকটি কুকুর ছিল। তারা আমাকে বন্দি করে 12 মাইল দূর নিয়ে যায়। তারা আমাকে সেখানে বন্দি করে রাখে। আমি সেখান থেকে বের হতে পারতাম না। আমি সেখানে 16 দিন ছিলাম। শুক্রবারে জেলার এসে জেলের দরজা খোলেন। আমি কয়েকজন খ্রিস্টানকে দেখলাম। একজন আমাকে বলল, তোমার নাম কি? আমি বললাম, ওমর বিন সাঈদ। আমি তাদের খ্রিস্টান ভাষা বুঝলাম না। বব মামফোর্ড নামে এক লোক আমাকে জেল থেকে বের করে তাদের বাড়িতে নিয়ে গেল। আমি খুব খুশি হলাম। আমি সেই বাড়িতে 4 দিন 4 রাত ছিলাম। মামফোর্ডের জামাতা তার মেয়ে বেটসির স্বামী জিম ওন আমাকে বলল, তুমি কি বালডেন সিটিতে যেতে চাও? আমি সম্মতি জানালাম। তারা আমাকে তাদের বাড়িতে নিয়ে গেলেন। আমি এখনো সেখানেই আছি। মিচেল নামে এক লোক এসে আমাকে চার্লসটনে নিয়ে যেতে চায়। আমি বলি, নো 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 নো, আমি জিম ওনের কাছেই থেকে যাই। ওহে নর্থ ক্যারোলিনার মানুষেরা, ওহে সাউথ ক্যারোলিনার মানুষেরা, ওহে আমেরিকার মানুষেরা, তোমাদের মধ্যে জিম ওন ও জন ওনের মতো 2 জন ভালো মানুষ আছেন। তারা যা খায় তাই আমাকে খেতে দেয়, তারা যা পড়ে আমাকে তাই পড়তে দেয়। তারা আমাকে গসপেল অফ গড পড়তে দেয়। আমাদের প্রভু, আমাদের মুক্তিদাতা, আমাদের বাদশাহ, যিনি আমাদের প্রয়োজনীয় সবকিছু রেগুলেট করেন, আমাদের স্বাস্থ্য, আমাদের সম্পদ, তিনি আমাদেরকে নিজ গুণে অপরিসীম দয়া করেন। আমি আমার অন্তর উন্মুক্ত করে দেই একটি মহান আলোর প্রতি, সঠিক পথ পেতে।
প্রভু যীশু খ্রিস্টের প্রতি। খ্রিস্টানদের দেশে আসার আগে আমার ধর্ম ছিল আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম। আল্লাহ ওনাকে দয়া এবং শান্তি দান করুন। আমি 7 সকালে মসজিদে যেতাম, মুখ, মাথা, হাত ও পা ধৌত করতাম। আমি 5 বার সালাত আদায় করতাম। আমি প্রতি বছর যাকাত দিতাম। গোল্ড, সিলভার, সিড, গবাদি পশু, দান, আটা এবং বার্লি। আমি প্রতি বছর ধর্মদ্রোহীদের বিরুদ্ধে জেহাদে অংশ নিতাম। আমি মক্কায় হজে গিয়েছি। অন্য যাদের সামর্থ্য আছে তারাও গিয়েছিল। আমার পিতার 6 ছেলে এবং 5 মেয়ে ছিল। আমার মায়ের ছিল 3 ছেলে ও 1 মেয়ে। আমি যখন আমার দেশ ত্যাগ করি তখন আমার বয়স হয়েছিল 37 বছর। আমি খ্রিস্টানদের এই দেশে আছি 24 বছর। এটা ছিল 1831 সালের কথা। যদিও দাবি করা হয় তিনি খ্রিস্টান হয়ে গিয়েছিলেন, বিষয়টা সন্দেহজনক। খ্রিস্টান হয়ে গেলে তিনি বিসমিল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ, সূরা মুলক লিখতেন না। ইংলিশে অনুদিত অটোবায়োগ্রাফির শেষাংশে ঈসা আলাইহিস সালামের প্রশংসা আছে। আছে জিম ওন ও তার পরিবারের প্রশংসা। এই কথাও আছে, আমি আগে কোরআন পড়তাম, এখন তারা আমাকে বাইবেল পড়ে পড়ে শোনায়। 37 বছর বয়স্ক একজন ধনী ও বিজ্ঞ আলিম শেখ ওমর বিন সাঈদকে বন্দী করে আমেরিকায় এনে দাস হিসেবে বিক্রি করে দেওয়া হয় 1807 সালে। শেখ ওমর বিন সাঈদের আরবিতে নিজ হাতে লেখা কিছু ডকুমেন্ট যদি না থাকতো, আজ কেউ তাকে স্মরণ করতো না। কংগ্রেস লাইব্রেরিতে তার নিজ হাতে লেখা আরবি ভাষার ডকুমেন্টগুলি প্রমাণ করে তার জীবনের উপর দিয়ে ঘটে গিয়েছিল কোন কিয়ামত। শেখ ওমর 1770 সালে পশ্চিম আফ্রিকার বর্তমান সেনেগালে একটি সম্ভ্রান্ত আলেম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ওই সময়ের প্রমিনেন্ট ইসলামিক স্কলারদের অধীনে ইসলামিক বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করেন দীর্ঘ 25 বছর। 1817 সালে তাকে বন্দী করে নিয়ে এসে বিক্রি করা হয় আমেরিকার সাউথ ক্যারোলিনার চার্লসটন সিটিতে। মালিক ছিল তার এক অমানুষ, নাম ছিল জন। আরবিতে লিখিত অটোবায়োগ্রাফিতে শেখ নিজে তার মালিকের কথা লেখেন, সে ছিল একজন ধর্মদ্রোহী। শেখ পালিয়ে যান নর্থ ক্যারোলিনায়। 1 মাস পর নর্থ ক্যারোলিনার একটি উপাসনালয়ে তিনি নামাজ পড়তে যান, ফলে আবার বন্দী হন। 16 দিন জেল খাটার পর। এই বিষয়ে আমরা আলোচনা করেছি। আমেরিকার প্রায় 1/3 দাস ছিল মুসলিম। ইবনে সাঈদ ছিলেন তাদেরই একজন। যদিও মুসলিম দাসদের প্রকৃত সংখ্যা জানা যায় না, তবে তাদের শতকরা 40 ভাগকে ইতিপূর্বে অধিকৃত পশ্চিম আফ্রিকার মুসলিম অঞ্চল থেকে আটক করে দাস বানানো হয়েছিল। ব্রুকলিন হিস্টোরিক্যাল সোসাইটির একজন ওরাল হিস্টোরিয়ান এবং মুসলিমস ইন ব্রুকলিন প্রজেক্ট ডাইরেক্টর জাহির আলী বলেন, এই বিষয়টি জাতির খ্রিস্টান জাতি হবার ধারণাকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়। আমরা অন্তত এটুকু বুঝতে পারি, এই জাতির গোড়াপত্তনে খ্রিস্টান নন এমন মানুষেরাও ছিলেন। তার কথা হলো, আমরা অন্তত এটুকু বুঝতে পারি, এই জাতির গোড়াপত্তনে খ্রিস্টান নন এমন মানুষেরাও ছিলেন। শুধু এই জাতির গোড়াপত্তন নয়, তারা এমনকি এই জাতি গঠনেও সাহায্য করেছেন। তাই শুরু থেকেই এই যে খ্রিস্টান জাতি, এই উদ্ধৃতিটাকেই বিষয়টি চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। আমরা আসুন আরো কিছু ডকুমেন্ট আমরা দেখি। ওমর বিন সাঈদ, এ হচ্ছে তার হাতের লেখা সূরা মুলক, তার হাতের লেখা। এটা উইকিপিডিয়াতে আছে, সূরা মুলক, এটা তার হাতের লেখা। এটা হচ্ছে আরবিতে লেখা তার ওই চিঠি, তার মিন উমর ইলা শেখ হান্তার সালতানি আন আকতুবা লি হায়াতি। ওই যে বলেন যে আমি আরবি ভাষাটাও ভুলে গিয়েছি, আমার গ্রামার ঠিক করে আমি আর আরবি লিখতে পারি না। এই কথাগুলো তিনি এখানে আরবিতে লিখেছেন, এখানে আছে যে আমার ভুল হয়ে যায়, আমাকে মাফ করবেন, এই কথা এখানে লেখা আছে। তালাবতুল ইলমা, আমি ইলম হাসিল করেছি। শেখ ইউসাম্মা মুহাম্মদ সঈদ ইখওয়াতি ওয়া শেখ সুলাইমান কিম্বে ওয়া শেখ জিবরিল, তার নিজের হাতের লেখা। এই 15 পৃষ্ঠা, 14 পৃষ্ঠা বা 15 পৃষ্ঠা কংগ্রেস লাইব্রেরিতে আছে। এখানে ওটার ইংলিশ করা হয়েছে, তার যে অটোবায়োগ্রাফি তার ইংলিশটা এখানে আছে। এই হচ্ছে তার নামের মসজিদ ওমর ইবনে সাঈদ। আসুন আমরা আবার দেখি। এই হচ্ছে বিশাল মসজিদ নর্থ ক্যারোলিনাতে। এখানে অ্যাড্রেস আছে 2700 মার্চিসন রোড, ফায়েটভিলি, নর্থ ক্যারোলিনা 282301। মসজিদ ওমর বিন সাঈদ লিখলেই আপনি পাবেন, গুগলে পাবেন, ফেসবুকে পাবেন, মসজিদ ওমর ইবনে সাঈদ। ইনশাআল্লাহ আমার নিয়ত আছে, আল্লাহ যদি আমাকে তৌফিক দেন, আমরা একবার যাব সেখানে। আমরা আরেকজন দেখতে পারি। আসলে আমাদের পুরো 1 ঘন্টা হয়ে গিয়েছে। সেসব আমরা কি কন্টিনিউ করবো না আরেকদিন? আপনার মিউট করা আছে,
কেন 2-3 মিনিট বলা যাবে, 3-4 মিনিট সফা 5 মিনিট পর্যন্ত বলেন। আর তাইলে বাকিটা, কারণ আমরা এরপরে আমাদের বাকি আছে অনেক কিছু। যে একজন স্বাধীন আমেরিকান, নিউ ইয়র্কে তার জন্ম, নিউ ইয়র্কের আশেপাশে তার জন্ম। তিনি 1841 সালে গিয়েছিলেন ওয়াশিংটনে, নিয়ে যাওয়া হয়েছিল তাকে ভালো জব দেওয়ার কথা বলে, আর সেখানে তাকে বিক্রি করে দেওয়া হয়েছিল। 12 বছর তিনি সেখানে দাস ছিলেন। তারপরে চিঠি লেখেন নিউ ইয়র্কে, এরপরে তাকে মুক্ত করা হয়। তার নিজের হাতের লেখা বই আছে, এই দেখুন এই বইটা তার নিজের হাতের লেখা, 12 years a slave। তার নাম হলো সুলাইমান সলোমন নর্থআপ, এটা তার নিজের হাতের লেখা বই। এখন ইয়েও আছে, মুভিও আছে, 12 years a slave নামে মুভি আছে। এটা স্লেভদের লেখা। এই দেখুন স্লেভদের বিক্রির জন্য এইভাবে দেওয়া হতো, এড দেওয়া হতো, স্লেভ বিক্রি হবে। এটা বাজারের ছবি, এটা হচ্ছে স্লেভদের ঘরের ছবি, ছোট ছোট রুম, এর মধ্যে অনেকগুলি মানুষ থাকতো সেখানে। আমরা সর্বশেষ যে বিষয়টা আলোচনা করা মনে হয় ঠিক হবে, শেষ যে পয়েন্টটা আমি বলেছিলাম, অনেকে প্রশ্ন করেন ইদানিং আমাদেরকে যে আপনারা যে আমেরিকায় আছেন, আমেরিকায় এটা দারুল ইসলাম না দারুল হারব। আমরা যারা মুসলমান, যারা আমেরিকায় বাস করি মুসলমান হিসাবে, আমাদেরকে কিছু মানুষ প্রশ্ন করে আমেরিকায় আমাদের বাস করাটা ঠিক হচ্ছে কিনা, আমরা এই দেশ থেকে হিজরত করি না কেন, ইত্যাদি। এটা আসলে লাঠির বাই ছোটা হল। প্রথম তাদের পরিচয় দেই। ব্রিটিশ যখন সারা ভারত দখল করে নেয়, তখন ভারতের স্বাধীন মায়ের ঘরে জন্ম নেয়া প্রায় সকলেই ব্রিটিশের বিরোধিতা করেছেন। 1947 সালের 14 ও 15 আগস্ট স্বাধীনতার পূর্ব পর্যন্ত কিছু লোক ব্রিটিশের পক্ষে ছিল। তারা ব্রিটিশ ভারতকে দারুল ইসলাম ঘোষণা দিয়েছিল, ব্রিটিশের বিরুদ্ধে জেহাদকে ফাসাদ ফতোয়া দিয়েছিল, স্বাধীনতাকামীদের বিরুদ্ধে বিভিন্ন বইপত্র লিখেছিল। যদিও তাদের শেষ রক্ষা হয়নি, ব্রিটিশকে তাড়িয়ে ভারত পাকিস্তান স্বাধীন হয়েছিল। ওইসব ব্রিটিশ পন্থীদের কিছু এখনো আছে, তারাই এইসব প্রশ্ন করে নিজেদের ব্রিটিশের দাসত্বের পরিচয় দেয়। যেভাবে ভারত থেকে দখলদার ব্রিটিশকে তাড়িয়ে আমরা স্বাধীন হয়েছি, একইভাবে আমেরিকা থেকে দখলদার ব্রিটিশকে তাড়িয়ে স্বাধীন হয়েছি। আমেরিকায় মুসলমান ও মুসলমান, ফ্রি ও স্লেভ সকলে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করে আমরা এই দেশ স্বাধীন করেছি। তোমরা আমাদেরকে হিজরতের কথা বলো। ইমিগ্রেশন শব্দের অর্থ তোমরা জানো? ইমিগ্রেশন শব্দের আরবি হলো হিজরত। তোমাদের বাপ দাদা ভাই ব্রাদার যাতে সুযোগ মতো হিজরত করে আসতে পারে আমাদের এই দেশ আমেরিকায়, তাই হিজরত বা ইমিগ্রেশন ব্যবস্থা রেখেছি। সুযোগ পেলে তুমিও যে আমেরিকার এমবেসির গেইটে ফজরের আগ থেকে লাইন দিবে তা আমরা জানি। ওরা সম্ভবত দাসীর তরফা, তাই স্বাধীনতার মর্ম বুঝে না, যেখানে সেখানে ফতোয়া মারায়। আমেরিকা দারুল আমান, আমার মনে হয় না লম্বা সময় হয়ে গিয়েছে। মানে আমাকে প্রশ্ন করে যে আপনারা আমেরিকায় থাকেন, এটা কেমনে থাকেন, দারুল ইসলাম না দারুল হারব? এটা আমাদের দেশ, এটা আমাদের দেশ। গত 3 পর্বে কি প্রমাণ হলো? আমরা উড়ে এসে জুড়ে বসি নাই, এই দেশের অস্তিত্বের সাথে আমরা আছি, এই জাতি গঠনে আমরা আছি, আমরা শুরু থেকে এই দেশে আছি। এই দেশে যারা বাইরের থেকে এসেছিল দখলদার, তাদেরকে আমরা তাড়িয়েছি। যেমন ভারতে যারা এসেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এদেরকে তাড়িয়েছি। আমেরিকা ছিল ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানি, এদেরকে আমরা তাড়িয়েছি। এদেরকে তাড়িয়ে আমরা আমাদের দেশে আমরা আছি। আমরা যাতে সারা বিশ্ব থেকে মানুষ হিজরত করে আসতে পারে, এই সুযোগ আমরা রেখেছি। আমাদেরকে তারা বলে আমরা আমেরিকা থেকে যাই না। আসলে মানে দাসীর দরবার হলে নানান কিছু মাথায় আসে, মাথায় গেলেও তাহলে এগুলা বলতো না। আমেরিকা দারুল আমান, এখানে সারা বিশ্বের মানুষ এখানে আছে, শান্তিতে আছে, সবাই সকলের ধর্ম পালন করতে পারে, মসজিদ বানাইতে পারে, এখানে আমরা মালিকানা করতে পারি। এই দেশের প্রেসিডেন্ট, আমাদের সন্তানেরা এই দেশের প্রেসিডেন্ট হইতে পারে, আমরা যদিও দেশ থেকে এসেছি। সুতরাং এখানে আমাদেরকে হিজরতের কথা যারা বলে, আসলে ওদের পুরাই গলত আছে। জি হিসাব মিউট করা। জি আলহামদুলিল্লাহ, আমরা এদেশ আমাদের, এদেশে বসেই আমরা থাকবো, কারণ এদেশ তো সকলেরই। আমরাও এই দেশে, যে আমরা এদেশের, শুধু আমাদের না, আমরাও এই দেশে, আমরাও আছি। হ্যাঁ, আর এদেশে আমাদের পূর্বপুরুষ, আজকে যে ইতিহাস শুনলাম, এই যে উমর ইবনে সাইদের গল্পটা, তার যে ইতিহাসটা আপনি যখন বলছিলেন, আসলে আমার চোখে পানি এসে গিয়েছিল। আসলে মুসলমানরা কত কষ্ট করেছে, তাদের কষ্টের বিনিময়ে হয়তো আজকে এই দেশ হয়েছে, দেশ চলছে, এবং এই দেশে আমরা আসতে পেরেছি। যদি তারা কষ্ট না করতো, হয়তো আমরা
বুক ফুলিয়ে হাঁটতে পারতাম না, এদেশে আসতে পারতাম না। তাদেরই অবদানকে আমরা অস্বীকার করা নাই। তাই আমরা দোয়া করি যারা এদেশের জন্য এবং ইসলামের জন্য যারা কাজ করেছে, আল্লাহ পাক যেন তাদের এই কাজগুলোকে কবুল করেন এবং এদেশে যেন সত্যিকার ভাবে আমরা বিশ্বাস করি যে একদিন না একদিন এদেশও ইসলামিক শাসনতান্ত্রিক ভাবে এদেশ চলতে পারে। কারণ এদেশ যেহেতু আমাদের সকলের, আমাদের সন্তানেরাও, আমাদের প্রজন্মরাও এদেশ চালাবে। হয়তো কেউ প্রেসিডেন্ট হবে, কেউ মন্ত্রী হবে, একদিন হয়তো এখানেও ইসলামের সহায় লাভ হবে। আমরা সেটা আশা করি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা প্রার্থনা করি আল্লাহ পাক যেন এই জমিনকে ইসলামের যেমন এবং মুসলমানের জন্য আবাদ করে দেন। তাই আমরা আজকে দীর্ঘায়িত না করে, যেহেতু আমাদের সময়ের আছে, তো আমাদের মেহমানের কাছ থেকে আজ যে আলোচনাটুকু শুনলাম, আসলে এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেগুলো আমাদের কোনোদিনই আমরা জানি নাই, আমরা জানতে পারি নাই। আজকে আমরা জানার সুযোগ হয়েছে এবং এগুলো আমরা ডকুমেন্টারি বিষয়ে রাখবো, আমরা জানবো এবং আমাদের প্রজন্মকে আমরা জানাবো, শিখাবো। এবং সবাইকে অনুরোধ করবো, আপনারা যদি আমাদের অনুষ্ঠানগুলোকে যে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে চলবে, আপনারা প্রত্যেকে শেয়ার করেন, সংরক্ষিত করে রাখেন এবং আপনাদের পরিবার সন্তানকে যদি সেগুলি জানান, বোঝান, তাহলে ওরা ইসলাম সম্বন্ধে এবং এদেশে ইসলাম কিভাবে এসেছে, মুসলমানরা কিভাবে এসেছেন, মুসলমানরা এদেশের জন্য কি করেছে, কতটুকু কষ্ট করেছে, কত নির্যাতন নিপীড়িত হয়েছে, সেগুলো আমরা তাদের কাছ থেকে তাদেরকে আমরা জানাতে পারবো। সেই জন্য সবাইকে অনুরোধ করবো আপনার সাথে থাকবেন এবং শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ইনশাআল্লাহ আগামী পর্ব আমাদের চলবে, চতুর্থ পর্ব আমেরিকার ইতিহাসের উপরে আমরা কয়েকটা ধারাবাহিক করব। যেহেতু আমাদের শেখ উনি বলেছেন যে আমাদেরকে এই সময়টুকু দেবেন এবং তথ্যবহুল অনেক কিছু সংগ্রহ করতেছেন এবং করছেন, ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আপনাদের কাছে তুলে ধরা হবে। সময়টা হয়তো আমরা চেষ্টা করব যে আমাদের কাছে অনেকের দাবি এসেছে বাংলাদেশ এবং ইংল্যান্ড থেকে, যে ওনাদের সময়ের কারণে ওনারা দেখতে পারেন না, তারা হয়তো পরবর্তীতে দেখেন কিন্তু অনুষ্ঠানের সাথে থাকতে পারেন না। এই সময়টা কি পরিবর্তন করা যায় কিনা? অবশ্যই যদি আমরা পরিবর্তন করার সুযোগ হয় আমরা চেষ্টা করব আমেরিকাতে এটা দিনে নেওয়া যায় কিনা, তাহলে হয়তো বাংলাদেশ বা বিষয় দেখার সুযোগ হবে আপনাদেরকে। ইনশাআল্লাহ যদি পরিবর্তন হয় আগামী সপ্তাহে আপনার চোখ রাখুন, আমাদের যে বিজ্ঞাপন যাবে সেখানে আমরা সময় এবং তারিখ সবকিছু উল্লেখ করে আপনাদেরকে জানাবো, আপনারা জানবেন এবং অনুষ্ঠানের সাথে থাকবেন ইনশাআল্লাহ। সেই আহ্বান জানিয়ে, আর যেহেতু আমরা প্রতিদিন এই দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি করি, এই সপ্তাহে আমাদের দুইজনকে আমরা নিউ জার্সিতে, বিশেষ করে আমরা দুইজন মানুষকে হারিয়েছি যাদের সাথে আমাদের খুব অত্যন্ত গভীর সম্পর্ক ছিল। একজন হলেন মোহাম্মদ নুরুল ইসলাম, উনি একজন লেখক, সাহিত্যিক এবং কলামিস্ট এবং এখানে কমিউনিটির সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, আমাদের সাথে খুব গভীর সম্পর্ক ছিল। আরেকজন হলেন আতিকুল হক লস্কর, উনিও আমাদের মসজিদ আল ফেরদৌস প্রতিষ্ঠাকালীন সময়ের একজন প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন এবং উনি এই মসজিদের প্রথম কমিটির একজন ক্যাশিয়ারও ছিলেন এবং তিনিও এই সপ্তাহে মারা গেলেন। গত পরশুদিন আমরা জানাজা পড়লাম শুক্রবারে। তো উনি মারা গেছেন। দীর্ঘদিন উনি আমাদের সাথে ছিলেন এবং উনি অনেক বইটিও লিখেছেন, অনেক লেখকও ছিলেন উনি, এবং আর্মিতে আমেরিকাতে চাকরি করেছেন। তাই উনি চলে গেছেন, আমরা ওনাদের জন্য দোয়া করবো। ওনাদের সাথে আরো যারা ইন্তেকাল করেছেন সবাই দোয়া করবো এবং যারা অসুস্থ আছেন আল্লাহ পাক যেন প্রত্যেক সুস্থতা দান করেন সেই দোয়াটুকু করবো এবং এই মহামারী থেকে আল্লাহ পাক যেন আমাদের সবাইকে হেফাজতে রাখেন, যারা আমরা সুস্থ আছি আল্লাহ সুস্থ রাখেন, সেই দোয়া কামনা করে এবং আজকের এই অনুষ্ঠানে এখানে বিদায় নিচ্ছি আমি। দোয়ার মাধ্যমে শেষ হবে। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। জি স্যার, যদি 2 মিনিট সময় এক্সট্রা দেখা তাইলে যে শেখ ওমর বিন সাইদের একটা ভিডিও আছে, জি আজকের আলোচনা কমপ্লিট হয়ে যাবে। He was one of the very last Africans to be taken into slavery in the United States, and the only known African Muslim to have left an autobiography in Arabic about his years in captivity while he was still a slave. In 1807, Omar ibn Said, a 37-year-old Muslim scholar, was captured by an invading African army in Senegal and sold to slave traders. He was taken from his village in Futa Toro to St. Louis Port, where he was sold into slavery. St. Louis is an island at the mouth of the Senegal River that played an important role in the transit of slaves from African countries to the Americas and the Caribbean. This region was one of the main sectors of the so-called triangular trade, which consisted of Europeans coming to West Africa to exchange manufactured goods, like textiles and weapons, in return for slaves.
Then the enslaved Africans were loaded onto boats and taken to the Americas, after which the boats would return back to Europe loaded with raw materials like sugar, tobacco, and cotton. These transatlantic crossings saw at least 10 to 12 million people being transported to the Americas as slaves from the 16th to the 19th centuries. Only the stories of a few have been preserved, and Ibn Said's is one of them. Ibn Said was taken into slavery in 1807, a year before the abolishment of the slave trade took effect in the US, and died in 1864, just 1 year before slavery was finally abolished. His story has come to prominence 150 years after his death, when his memoir was added to the US Library of Congress in 2017. Before Ibn Said's abduction, he was an intellectual who spent more than 2 decades of his life studying the Quran and other subjects in his home country. Throughout 15 handwritten pages, Ibn Said's memoir challenges the historical slave narrative about African traditions and culture. His memoir begins with a chapter from the Quran, Surah Al-Mulk, with the verses speaking about dominion, sovereignty or ownership, and the conveying of an overarching message that only God has ownership of creation. The verses, according to experts, could be understood as a message to the slave owners and slave culture prevalent at the time. Then Ibn Said proceeds to tell his own story. My name is Umar Ibn Said. My birthplace was Futa Toro, between the two rivers. I sought knowledge under the instruction of a sheikh called Muhammad Said. আমরা এই বসে বাংলাতে বলেছি আমরা দুয়ার মাধ্যমে শেষ করে দিই সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا يا الله من خزي الدنيا وعذاب الآخرة اللهم استرنا بسترك الجميل حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان برحمتك يا أرحم الراحمين آمين آمين